লাক্সারি লিভিং ফার্নিচার আমাদের সাথে 1 বছরের চুক্তি ফার্নিচারের মালিকের সাথে কিন্তু ক্লাবের সাথে কিন্তু 1 বছরের চুক্তি হচ্ছে। সামনে আসার জন্য ফেলিসিটেট করবেন দীপাঞ্জন দাস, মিস্টার সম্রাট রয়কে। আমি অনুরোধ করবো মিস্টার বিজেশ সিংকে উপরে আসার জন্য এবং সৌমিক রয়কে পুষ্পস্তবক দিয়ে ফেলিসিটেট করবেন বিজেশ সিং। লাক্সারি লিভিং ফার্নিচারের ওনারের সাথে কিন্তু ক্লাবের সাথে 1 বছরের চুক্তি হচ্ছে। লাক্সারি লিভিং খিদিরপুর স্পোর্টিং ক্লাবের হেড কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন এই মৌসুমে শ্রী মেহতাব হোসেন। মেন কোচ হচ্ছে কিন্তু মেহতাব হোসেন। ফেলিসিটেট করবেন ক্লাব ফুটবল সেক্রেটারি মিস্টার অমিতাভ বিশ্বাস। পুষ্পস্তবক দিয়ে শ্রী মেহতাব হোসেনকে ফেলিসিটেট করবেন। লাক্সারি লিভিং খিদিরপুর স্পোর্টিং ক্লাবের হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন শ্রী মেহতাব হোসেন। ফেলিসিটেট করছেন ক্লাব ফুটবল সেক্রেটারি শ্রী অমিতাভ বিশ্বাস। আমরা শ্রী মেহতাব হোসেন আচ্ছা, আমাদের মঞ্চে এখন উপস্থিত আছেন এক্স ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার মিস্টার অসীম বিশ্বাস। আমরা দীপঙ্কর রায় কে অনুরোধ করব স্টেজে এসে পুষ্পস্তবক দিয়ে। অর্পণ দাসকে আমরা রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য। এক্স ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার মিস্টার অসীম বিশ্বাস, তাকে পুষ্পস্তবক দিয়ে ফেলিসিটেট করছেন শ্রী অর্পণ দাস। এবং আমরা এক্স ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার দীপঙ্কর রায়কে পুষ্পস্তবক দিয়ে ফেলিসিটেট করার জন্য অনুরোধ করছি প্রীতম সাহাকে মঞ্চে আসার জন্য। প্রীতম সাহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পুষ্পস্তবক দিয়ে প্রীতম সাহা ইন্ডিয়ান ফুটবলার এক্স ফুটবলার দীপঙ্কর রয়কে পুষ্পস্তবক দিয়ে ফেলিসিটেট করবেন। এটা জোরে রাখতে হবে। ক্লাব প্রেসিডেন্ট শ্রী সঞ্জীব ভট্টাচার্যকে ফেলিসিটেট করার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রী দীপঙ্কর সরকারকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শ্রী দীপঙ্কর সরকার আমাদের এক্স মোহনবাগান ফুটবল প্লেয়ার এবং উনি পুষ্পস্তবক দিয়ে ফেলিসিটেট করছেন সঞ্জীব ভট্টাচার্যকে। আমি মঞ্চে আসার জন্য পরবর্তী অনুরোধ করব শ্রী তন্ময় ঘোষকে। উনি আমাদের এক্স ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার দিলীপ পাল বাবুকে পুষ্পস্তবক দিয়ে ফেলিসিটেট করবেন। শ্রী তন্ময় ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং তিনি পুষ্পস্তবক দিয়ে ফেলিসিটেট করছেন দিলীপ বাবুকে। আমরা অনুরোধ করব সম্রাট তাকে 2-4 কথা বলার জন্য। উপস্থিত গৃহে বড়দের জানাই অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। এক সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের 2 নম্বর গেটে বসে গ্যালারিতে সেই মেহতাবদার অসীমদার খেলা দেখতাম। দীপঙ্করদার বেশি খেলা দেখতেন আমাদের ক্লাবের জার্সিতে। আমি একটু মোহনবাগান ভক্ত ছিলাম। যাই হোক, আজকে এই দিগ্গজ প্লেয়ারদের সঙ্গে বসে একই মঞ্চ শেয়ার করছি।
উপরওয়ালার অনেক অশেষ কৃপা আমার উপরে। চেষ্টা করব খিদিরপুর ক্লাবটাকে আমরা সবাই মিলে এবছর ভালো জায়গায় নিয়ে গিয়ে যাতে আমরা আই লিগে কোয়ালিফাই করতে পারি, এটাই আমার মনের ইচ্ছা। বাকিতে মেহতাব দা আছে, দীপুদা আছে, মেন্টাল অভিষেক দা আছে, ঋষি দা আছে, আমরা সবাই মিলে নিশ্চয়ই আমরা এই ক্লাবটাকে ভালো জায়গায় নিয়ে যাবো। ধন্যবাদ। এরপর অনুরোধ করব শ্রী মেহতা ভূষণ স্যারকে কিছু দু কথা বলার জন্য, বিষয়ের কথা বলার জন্য। কেন আমাদের কালচারে আছে আগে বড়রা তারপরে ছোটরা, তো আগে বড়দের সম্মান দেওয়া উচিত, দেন আমি বলবো সবার শেষে। উপস্থিত সকলকে আমার ধন্যবাদ। এখানে আসার জন্য। সবচেয়ে বিশেষ করে আমাদের যে সম্রাটবাবু, ওনাকে সবচেয়ে বেশি ধন্যবাদ। আর আমার যারা প্লেয়ার কলিগ আছে তাদেরও, এরা এসছে আমাদের ক্লাবে, অসংখ্য ধন্যবাদ এদের, যাতে আমাদের ক্লাবটা আরও ভালো হয়। আর আমাদের ক্লাব সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট, এরা আছে, অশেষ ধন্যবাদ। ক্লাবটা ভালো জায়গায় যেন থাকে, সম্রাটবাবুকে বলছি যাতে ভালো হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা অনুরোধ করব সঞ্জিত বাবুকে দু চার কথা বলার জন্য। সমস্ত বড়দের আমার শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা। আজকে খিদিরপুর স্পোর্টিং ক্লাব, খিদিরপুরের একটা মানে ফুটবল তৈরির কারখানা বলা হতো। আমরা তাই খিদিরপুরে অর্জুন ব্যানার্জি, আমরা কলকাতা বলি, তিনিও খিদিরপুরে থাকতেন। তার হাতে বহু উঠতি প্লেয়ার তৈরি হয়েছে, খিদিরপুরে তারা নাম উজ্জ্বল করেছেন। আমি আশা করব আমাদের সম্রাটদার হাত ধরে এবছর আবার আমরা যাতে ভালো জায়গায় একটা থাকতে পারি, সেই চেষ্টা করব। নমস্কার। অনেক ধন্যবাদ। পরবর্তী আমরা অনুরোধ করব আমাদের দলের হেড কোচ শ্রী মেহতা ভূষণকে কিছু কথা বলার জন্য। সবাইকে আমার নমস্কার জানাই, এবং মঞ্চে সম্রাট আছে, সম্রাটের ছেলে আছে, অসীম বিশ্বাস আছে, দীপঙ্কর রায়, সবাই আমার কলিগ এবং অফিসিয়ালরা আছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই আছে। টুলুদাকে আমি ধন্যবাদ জানাই। লাস্ট ইয়ার অনেক কিছু ঘটনা শুনেছি এই ক্লাবের সম্বন্ধে। আমার মনে হয় উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এবছর আমরা চেষ্টা করব, কোচিং জব হচ্ছে থ্যাঙ্কলেস জব। সাকসেস পেলে তুমি ভালো কোচ, সাকসেস না পেলে তুমি ভালো কোচ নয়। তুমি যতই লাইসেন্স নিয়ে নাও, যতই তুমি কাজ করে নাও, তুমি যতই ফুটবল খেলে নাও, কোচিং পার্টটা আলাদা আর যারা প্লেয়ারদের পার্টটা আলাদা, আকাশ পাতাল তফাৎ। আর এখন কোচিংয়ে কোচ না, এখন ম্যানেজার বলা হচ্ছে। ডিফারেন্ট মেন্টালিটি, ডিফারেন্ট কালচার। আমার টিমে এরকম ধরো বাইরের 8 জন আছে, আমাদের বাঙালি ছেলে প্রায় ধরো 20 জন আছে। তো এদের এক জায়গায় করা, তাদের মোরাল, মেন্টালি, ফিজিক্যালি ব্যালেন্স করা এবং স্ট্রং করা, এটা হচ্ছে আমার কাজ। আর বাদ বাকি আমার যে কোচিং স্টাফ আছে, আমি খুব লাকি। ঋষির মতন ফিজিক্যাল ট্রেনারকে পেয়েছি, গোলকিপার প্রীতমকে পেয়েছি, অর্পণকে পেয়েছি, তন্ময়কে পেয়েছি। আমি সত্যি লাকি যে আমার কোচিং স্টাফ খুব ভালো, এবং এর পেছনে অনেক বড় হাত আছে আমার ছোট ভাই, আমরা ছোট ভাই বলি আমি, অভিষেক দাস। এবং টুল্লাকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে এখানে ভেবেছে বা আমাকে এখানে জায়গা দিয়েছে। আমার নতুন ইনিংস শুরু, ফুটবল কেরিয়ার শেষ, প্রায় 22 বছরের কেরিয়ার, কিন্তু এখন সবে আমি শুরু করছি। আমি প্লেয়ারদেরকে অনুরোধ করবো আমাকে সাপোর্ট করো। আমার যে ক্যারেক্টার ছিল মাঠে, আমি চেষ্টা করবো তোমাদের মধ্যে ইনজেক্ট করা। এটাই, আমি তোমাদের এখন ফুটবল শেখাতে পারবো না, আর কোনো কোচ কাউকে ফুটবল শেখাতে পারে না। আমার যেটা শিখেছি বড় বড় কোচের কাছ থেকে, লাইক ট্রেভার মর্গান, স্টিভ কাপল, কোয়ারম্যান ন্যাশনাল টিমে, তাদের যে অভিজ্ঞতা, তা আমার যে আমি যে মেন্টালিটিতে বেঁচেছি, হারবো না শেষ বাসি অব্দি, সেটাই চেষ্টা করবো ইনজেক্ট করা। এটাই আমার কাজ। আর একটা কথা বলি, জয়দা আমাকে একটা প্রশ্ন করছিল, কোনো সময় ক্লাবে কোনো প্লেয়ার, কোনো অফিসিয়াল বা কোনো কেউ এক ফোঁটা দেখি যদি এদিক ওদিক লাস্ট যেটা হয়েছে
সেই দিনকে আমি ক্লাব ছেড়ে চলে যাবো। সো এইটা আমার হচ্ছে পরীক্ষা। আমি জয়দাকে বলেছি, কেন আমার 22 বছর 23 বছর কেরিয়ারে কেউ আঙুল তুলতে পারেনি আমার সততা নিয়ে। তো এই সততার সাথে আমি বাঁচি। পয়সা আমি পৃথিবী থেকে নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার সম্মানটা আমি পৃথিবী থেকে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী আমি অনুরোধ করবো শ্রী অসীম বিশ্বাস বাবুকে দু চার কথা বলার জন্য। ডিয়ার দাদা ভাইরা সকলকে অনেক অনেক আমি শুভেচ্ছা জানাচ্ছি এই প্রোগ্রামে আসার জন্য। ফার্স্ট আমি মেয়েটাকে কংগ্রাচুলেশন করব যে একটা খিদিরপুর টিমের যে দায়িত্ব নিয়েছে এই দায়িত্বটা যাতে মানে ফুলফিল করে ভালোভাবে। মেয়েদের একটা কথা ভুল বললো, এটা ইনিংসও শুরু না, এর আগেও কোচিং করিয়েছে আর সেই কোচিংয়ে আমি খেলেছি, সেটা হচ্ছে সাদ্দাম সমিতি। তোর এক্সপিরিয়েন্স আছে, এর আগে রেলের টিমেরও কোচিং করিয়েছে। আশা করবো খিদিরপুর টিমটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে মেয়েটা। আর বিশেষ করে সম্রাটকে তো ধন্যবাদ জানাতেই হবে, কারণ এরকম মানুষ আছে বলে এখনো এরকম ধরনের ক্লাবগুলো চলছে। আমি চাইবো এরকম মানুষ এগিয়ে আসুক ফুটবলের জন্য, এটা খুব একটা ভালো হবে আমাদের ফুটবলের জন্য। আর এই সব কিছু গোছানোর পিছনে একজন যে আছে সেটা হচ্ছে আমাদের অভিষেক, ছোট ভাই। অভিষেককে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সকল খিদিরপুরের স্টাফদেরও বলতে চাই যে তোমরা ভালোভাবে কোচিং করো। আগামী দিনে আমরা যেন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এরকম এদের পাশে যেন খিদিরপুরকে আমরা দেখতে পাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অনুরোধ করব শ্রী দীপঙ্কর রায় মহাশয়কে দু চার কথা বলার। আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এই খিদিরপুর টিমে কেন, এটাই হচ্ছে আসল ব্যাপার। কারণ সত্যি কথা বলতে একদিন আমাকে অভিষেক ফোন করে বলে যে দীপুদা আমি খিদিরপুর টিম থেকে আমাকে কন্ট্যাক্ট করেছে, একটু খিদিরপুর টিমটাকে তুলতে হবে, কারণ গত ইয়ার লাস্ট ইয়ার ওর নামে খুব বদনাম আছে, তার জন্য কিছু একটা করা দরকার। তখন আমি ভাবলাম দেখ অভিষেক, তুই ডায়মন্ড হারবার টিমটাকে তুই এখান থেকে আইএসএল অব্দি পুরো সাপোর্ট করেছিস, যখন তুই একটা পারবি কিছু করতে, আমিও চেষ্টা করব কিছু করার জন্য, জানি না কতটা পারবো। তখন অভিষেক আমার বললো কোনো জায়গা দিয়ে কিছু দাদা স্পন্সার জোগাড় করতে পারলে খুব খুশি হয়, তার মানে ভালো হয় যে খিদিরপুর টিমটাকে, তোর যদি কোনো কন্ট্যাক্ট থাকে আমায় বলিস। বললাম নিশ্চয়ই ভাই বলবো, আমি চেষ্টা করছি কিছু করার। তখন আমার একটাই মাথায় নাম আসে হচ্ছে সম্রাট, কারণ ওকে আমি দেখেছি আমাদের কলকাতার চারিদিকে ও ফুটবল ভালোবাসে, ও প্রত্যেক জায়গায় নাম দেয়। আমি কেন ও খেপের মাঠে এত যখন নাম দেয়, কেন একটা মানে আমাদের কলকাতা লিগের একটা বড় টিমে না আসবে না কেন? খিদিরপুর একটা ঐতিহ্য টিম, ওদের একটা তুলে ধরার একটা কাজ আছে। আমি সম্রাটকে তখন রিকোয়েস্ট করলাম, সম্রাট এরকম ব্যাপার আছে, খিদিরপুর টিম আমাদের অভিষেক দাস নিয়েছে, তুমি কি এখানে স্পন্সর করতে রাজি? তখন সাথে সাথে সম্রাট বললো তুমি যেখানে আছো আমি আছি, তুমি কথা বলো, আমি থাকবো, অ্যাটলিস্ট ফুটবলের জন্য আমি পাশে আছি। তখন আমার ভালো লাগলো শুনে। তখন আমি অভিষেককে বললাম ঠিক আছে অভিষেক, সম্রাটের সাথে কথা বলেছি, লাক্সারি লিভিং এর সাথে, তুই একটু কথা বলে নে। তখন সম্রাট আর অভিষেকের সাথে কথা হলো। এবার তারপরে তো আপনার ইতিহাস জানতেই পারছেন। যতটা ভালো হোক, আমি বললাম আমাদের কোচের মধ্যে মেহতাবও আছে, মেহতাব কোচিং করাচ্ছে, আমাদের সব নিজেদের বন্ধু বান্ধব থাকবে। আমাদের জেনারেশনটা কি, আমাদের সবাই আমরা পাশে থাকি। আগেকার প্লেয়াররা যেরকম অনেকে থাকে না, কিন্তু আমাদের জেনারেশনটা সবসময় আমাদের পাশাপাশি থাকে। ঠিক আছে, এটাই ভালো লাগলো। তো মেহতাব কোচ হচ্ছে আমাদের এই খিদিরপুর টিমের, সম্রাট আছে পাশে। আশা করি খিদিরপুর টিমটা এবছর ভালো রেজাল্ট করবে। মেহতাবের তত্ত্বাবধানের সাথে অভিষেক আছে, তন্ময় আছে, অর্পণ আছে, ঋষি আছে। সবাইকে বেস্ট অফ লাক আমার তরফ থেকে। আপনারা এবার আমরা চলে স্পন্সর আসাটা নতুন কিছু না। ছোট ক্লাবরা, বড় ক্লাবরা, ছোট ক্লাবরাও পায় 1 বছর 2 বছর করে ছুটি পায়, আসে দিন পরে 1 বছর 2 বছর। আপনার লক্ষ্যটা কি শুধুমাত্র মানে খিদিরপুর টিমটা দেখবো, নাকি গ্রাসরুট লেভেল দেখবো, টিমটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো, কিছু বাঙালি ছেলে এখান থেকে উঠে আসবে? খিদিরপুরে একটা ঐতিহ্য, খিদিরপুর মানে শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়া না, খিদিরপুর মানে ঐতিহ্য। খিদিরপুরে আমরা বহু বছর ধরে যারা জানি, তারা জানি একের পর এক ফুটবল, মানে খিদিরপুর বেসিক্যালি খেলোয়াড় তৈরির জায়গা। আপনার কিরকম কোনো ভাবনা আছে? মানে টিমটা তো একটা ভালো দায়িত্ব দিয়েছে, আমরা ওকে চিনি, এখন ছোটবেলা থেকে চিনি, সুতরাং মেয়েটার দায়িত্ব দিয়েছে, লড়বে টিমটা, কি বলটা রেজাল্ট করে না।
আপনার কি ভাবনা আছে গ্রাসরুট নিয়ে বা এদের কি ভাবনা আছে? আমি ইতিমধ্যে 4টে ছোট ছোট ক্যাম্প চালাই। একটা হচ্ছে আমাদের গড়িয়া কিশোর চক্র বলে একটা ক্যাম্প আমি চালাই, বালিয়া বালক সংঘ বলে একটা ক্যাম্প আমি আছি জড়িত, তিউরিয়াতে একটা ক্যাম্প চালাই, ধবধবিতে একটা ক্যাম্প চালাই, আর আমাদের রিসেন্ট একটা বারাইপুরে আরেকটা আমরা সাউথ বেঙ্গল ক্যাম্প আমাদের উদ্বোধন হতে চলেছে 7 তারিখে। অলরেডি আমি 4-5টা ফুটবল ক্যাম্প চালাই, যেখানে আমাদের 8 থেকে 14 বছর অব্দি এই বয়সের খেলোয়াড়দের আমি গ্রাসরুটের কথা যেটা আপনি বলেন ওইখানে আমি জড়িত। বাকি থাকলো হচ্ছে ফার্স্ট ডিভিশন আমি একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছি, সেকেন্ড ডিভিশন আমি একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছি। ওখানে একটু অতি সামান্য যেটুকুনি প্লেয়ারদের মেন্টালি সাপোর্ট করা বা ফিনান্সিয়ালি একটু সাপোর্ট করা, যাতে প্লেয়ারগুলো কিছু একটা ভালো বুট কিনতে পারে, একটু ভালো গাড়ি করে খেলতে যেতে পারে, সেই আগেকার দিনের মধ্যে ট্রাম বাসে না করে একটা ভালো গাড়ি করে দেওয়া, ভালো খেতে যাওয়া বা খেলার পরে একটু ভালো খাওয়া, এইটুকুনি তো করতে পারবো। আর কি করতে পারবো? দেখুন, ঈশ্বর যখন আমাকে একটুখানি ক্ষমতা দিয়েছে, সেটা নয় ফুটবলের পিছনেই ব্যবহার করি। আর খিদিরপুরকে যাতে আমরা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, আই লিগ খেলবো, এটাই আমার টার্গেট। মেহতাবদা, দীপুদা, অসীমদার মতো অভিষেকদা আছে, তীর্থঙ্করদা আছে, আমরা এদের সঙ্গে একসঙ্গে বড় হলো, এদের খেলা আমরা দেখেছি, এদের চিন্তা আমরা জানি এবং এরা অনেক অনেস্ট আছে। আগের যে 2-1 বছরের যে প্রবলেম আছে, আমি মেহতাবদা, দীপুদার সঙ্গে কথা বলেছিলাম যে দেখো দাদা কোনো প্রবলেম হবে না তো, যেহেতু আমি একটা বিজনেস করি, গায়ে কোনো কালি রাখলে কিন্তু সেটা আমার মানে পরোক্ষভাবে আমার বিজনেসেও এফেক্ট আসতে পারে। তখন মেহতাবদা, দীপুদা বলেছে যে অভিষেকদা বলেছে আমরা থাকতে কোনো রকম এখানে বাজে কাজ হবে না, সেটা গ্যারান্টি আমার। আর দীপুদার কথাতেই তারপর আমি ডিসিশন নিলাম যে খিদিরপুরকে নিয়ে যাবো। খিদিরপুর তো ফুটবলার তৈরি করার কারখানা, অনেক বড় বড় প্লেয়ার এখান থেকে এসছে, কিন্তু করতে পারি কি মেহতাবদা। ছোট টিমগুলো মূলত ছোট টিমগুলোর মূল সমস্যা প্র্যাকটিসের মাঠ। যেখানে করো না কেন প্র্যাকটিসের মাঠ ভীষণ হয়, ময়দান চত্বরে নেই। আর লিগটা যেভাবে হয় তাতে একটা ম্যাচের পর হয়তো দেখা গেল 17 দিন বন্ধ, তারপরে আবার একদিন ছাড়াই একটা ম্যাচ। এই যে ব্যাপারটা চলতে থাকে, এখানে একটা প্র্যাকটিস বড় জায়গা আছে। প্র্যাকটিস তুমি কোথায় করাবে, কবে থেকে তোমার প্র্যাকটিস শুরু, এবং এই টিমে তুমি অলরেডি বললে যে জুনিয়র বেঙ্গলের ছেলে আছে, বাইরের ছেলে আছে, যদি যাদের তুমি রিক্রুট করে দেবে তাদের যদি কিছু নাম ফার্স্ট অফ অল তুমি যেটা বললে মাঠের কথা, বিগ চ্যালেঞ্জ, অফকোর্স চ্যালেঞ্জ আছে। এটা কেন, যদিও আমি নিজে কলকাতা মাঠে কালীঘাট ক্লাব থেকে শুরু করেছি, ছোটবেলা থেকে কি কতটা চ্যালেঞ্জিং ছিল, নিজের মাঠ ছেড়ে বা নিজের মাঠ পেতাম না অন্য মাঠে যেতাম। মেবি সব প্লেয়ারদেরকে প্রথম যখন শুরু করে তারা সেইভাবেই কলকাতা মাঠে স্ট্রাগল করে। আমরা স্ট্রাগলটাকে বলে না লজ্জা দিই, কেন এটাকে আমরা ভালোবাসি, ভালোবেসে করি। আমরা যে পেন পাই না, অনেকে বলে পেন পাচ্ছি মানে পেন হচ্ছে গায়ে, এটা তো ভালোবাসা, এটা ভালোবাসায় তো ভালোবেসেই তো এই জায়গাটা এসেছি। তো আমার মনে হয় প্লেয়ারদের প্রত্যেকটা সিচুয়েশনে নিজেকে অ্যাডজাস্ট করতে হয়। আর মনে হয় প্লেয়ারদের যে ক্যারেক্টার আছে, স্পোর্টসম্যান স্পিরিট এটাকেই বলে, যে প্রত্যেকটা সিচুয়েশনে তাদেরকে নিজেকে অ্যাডজাস্ট করা, এটাই যে স্পোর্টসম্যান। তো আই থিঙ্ক সব জায়গায় চ্যালেঞ্জিং অফকোর্স আছে, কিন্তু তারা প্লেয়াররা চেষ্টা করবে এটা মানিয়ে নেওয়া। আমি তো মানিয়ে নেবই, কেন আমার ময়দান থেকে উত্থান। তো আপাতত আমরা রাজস্থান মাঠে শুরু করেছি, একদিন করেছি, কালকে থেকে আমাদের 3 বেলা প্র্যাকটিস আছে। ইয়েস, আবাসিক 1 week to 10 days চলবে। কেন যে আমাদের এখানেই হবে, যেহেতু মাঠটা খালি আছে, এর মধ্যেই 10 দিনের মধ্যেই টিম তৈরি করে নেওয়া, টিম ফিটনেস তৈরি করে নেওয়া। আর আমার মনে হয় 10 days to 15 days লাগে প্রি সিজন, নট মোর দ্যান দ্যাট। 1 মাস 2 মাস বা 1.5 মাস যে বলে যে প্রি সিজন, তা না। তাহলে কি হয়, প্লেয়ারদের ফ্যাটিক চলে আসে। তুমি দেখবে সিজনের প্রথমের দিকে তারা পারফর্ম করতে পারে না, কেন ফ্যাটিক থাকে। সো আমি যদি এদিকে লেন্দি করি তাহলে কিন্তু এদের ইঞ্জুরি চলে আসবে, আর ইঞ্জুরি না হলে ফ্যাটিক চলে আসবে, মেন্টালি এবং ফিজিক্যালি বোথ। তো আমি চেষ্টা করবো 1 week-এর মধ্যে কিভাবে তাদেরকে জেল করে নেওয়া। আমার কাছে সবকটা নাম করা প্লেয়ার আছে, সবকটা প্লেয়ার লিডার। তো আমি মেনশন করবো না কোন প্লেয়ার নাম করা আছে, কারণ আমার প্লেয়ারের যারা আছে 1 থেকে 25 জন বা 30 জন সবাই আমার কাছে ভালো প্লেয়ার। কোনো বড় ক্লাব খেলা কোনো প্লেয়ার কি তোমাদের তোমার এবছর মানে যেহেতু ভারসাম্য রক্ষা করতে গেলে তো শুধু জুনিয়র প্লেয়ারদের দিয়ে হয় না, একটা এক্সপিরিয়েন্স দরকার লাগে। তোমাদের প্রচেষ্টাতে যেরকম নাম, সেই রকম বড় দলে খেলা এরকম না, আমাদের বেঙ্গল সুপার লিগ খেলেছে কিছু প্লেয়ার, আর মোস্ট অফ দ্য প্লেয়ার বেঙ্গল সুপার লিগ থেকেই আমি নিয়েছি, কেন যেহেতু আমি চিনি মোস্ট অফ দ্য প্লেয়ার। আর একটু কিছু আছে মিজোরাম, মণিপুরের প্লেয়ার আছে।
তো আমি ওইটুকুই বলবো কি এক্সপিরিয়েন্স আছে, খেলা এক্সপিরিয়েন্সটা আছে, 4-5 বছর যারা প্রিমিয়ার লিগ খেলেছে সেরকম প্লেয়ার আছে, কিন্তু আমি যতটা দেখেছি প্রত্যেকটা প্লেয়ারের মেন্টালি স্ট্রং আছে। প্রথম তুমি মেন্টালি প্লেয়ার, আমি আবার বলছি নাম মেনশন আমি করছি না, কেন প্রত্যেকটা প্লেয়ার খেলা ছিল, আমি প্রত্যেকটা প্লেয়ারকে দেখেছি, আগের দিন আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে, তো প্রত্যেকটা প্লেয়ার এখান থেকে স্ট্রং আছে। বড় দল খেলা কোনো প্লেয়ার নেই আদিবাসী ফুটবলে যারা চ্যাম্পিয়ন হবে অল ইন্ডিয়া ট্রাইবাল কোনো প্লেয়ার আছে? না। বলছি তোমার কোচিং এ অসীমকে দেওয়ার ফিরিয়ে নেওয়া যাবে? অসীম যদি এখনই এগ্রি হয় আমি অসীমকে এক্ষুনি সাইন করে দেবো, কারণ নাম্বার 9, আমার নাম্বার 9 আমরা এখন ব্যাখ্যা করি স্পেসিফিক হিসাবে, তো এখনই যদি এগ্রি করে আমি এখনই ওকে সাইন করে দেবো, কেন এখন অনেকটা ফিট আছে, কেন গোলটা খুব দরকার। নাম্বার 9 সারা পৃথিবীতে কমে গেছে আপাতত, এই ওয়ার্ল্ড কাপ পরে, এই ওয়ার্ল্ড কাপের পরে নাম্বার 9 আর পাওয়া যাবে না। স্পেনের মতন খেলতে হবে, 6টা মিডফিল্ড বা 7টা মিডফিল্ড, তারপরে মিডফিল্ডকে থেকে গোল করতে হবে। ইনেস্তা ফাইনালে গিয়ে গোল করেছে, স্পেন চ্যাম্পিয়ন হয়েছে, সো সেইভাবেই মনে হয় মোস্ট অফ দ্য টিম টাই করবে। কোচ রাজি আছে, তুমি কি বলবে? না, আমি একটা প্রশ্ন অসীমকে করতে চাই। তোমরা ফুটবলটা ভালোবাসো, এখনো যে কোনো জায়গায় তোমরা এক্সপ্লেয়ার হিসেবে খেলতে যাও, তোমরা দেখো প্যাশন চাই হচ্ছে কোচিং এর জন্য, তারপরে আমাদের তো আছে বন্ধুরা কোচ, আমি নাই থাকলাম, ওদের পাশে থাকলেই যথেষ্ট হয়। আমি কোচিং করাতে চাই না, এখন অব্দি ওর জন্য লাইসেন্স করিনি। কোচিং করাতে গেলে পেশেন্স দরকার, সেটা আমার পক্ষে মনে হচ্ছে আমার কাছে কম আছে, তার জন্য আমি কোচিং লাইসেন্স করিনি। পরবর্তীকালে দেখা যাবে আমি কি করি না করি, সেটা পরবর্তীকালে দেখা যাবে। আমাদের বন্ধু কোচ আছে যথেষ্ট, ওদের পাশে আমি সবসময় আছি। মেয়েটার কাছে আমার ছোট ছোট দুটো প্রশ্ন। না না, আমার দ্বারা হবে না, কেননা যে বললো দীপঙ্কর পেশেন্সের ব্যাপার থাকে, কোচ সবাই হয় না, ভালো খুব খেললেই যে কোচিং করাতে পারবে এরকম ব্যাপার না। কোচিং একটা ট্যালেন্ট, সেটা মেয়েটার মধ্যে আছে, আমাদের মধ্যে নেই। যেটা আমার ছোট ছোট প্রথম প্রশ্ন হচ্ছে, তোমরা যে ধরনের তোমাদের ফুটবল আঙ্গিনায় যে জিনিসটা ছিল, এখনকার পুরো পদ্ধতিটাই চেঞ্জ হয়ে গেছে। আশা করি তোমার সাথে একমত হবে। এখনকার ছেলে মেয়েদের তুলে আনার জন্য আর ছেলেদের তুলে আনার জন্য এইসব কাজগুলো তো বেসিক্যালি ফুটবল ছিল সত্যদা, তখন যখন তারপরে সত্যদাকে 16 রানে কিভাবে যাও, তারপরে যখন ইস্টবেঙ্গলে এলাম তখন তুষার থেকে জিজ্ঞেস করতাম তোমার এত ভালো বল কন্ট্রোল, আমাকে শেখাবে, আমাকে প্র্যাকটিস করাবে। তো এরকম ভাবে আমরা বড় হয়েছি, কিন্তু এখন ইউটিউবে আসার পরে বা ভালো ভালো কোচ আসার পরে, ভালো ভালো ফিজিক্যাল ট্রেনার, আমাদের টিমের ফিজিক্যাল ট্রেনার আছে, ঋষি আছে, বাকি তারপরে সাথে সাথে লাইসেন্স করছে, জানছে যে কিভাবে ডেভেলপ করতে হয়। তারপরে এখন ফুটবলে স্পেসিফিক হয়ে গেছে, টেকনিক হচ্ছে জুনিয়রদের, আর আমরা এই জাস্ট আমি এ লাইসেন্স মডেল ফার্স্ট মডেল করলাম। স্পেসিফিকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি পজিশনিং জ্ঞান হবে প্লেয়ারদের, কোথায় নাম্বার 9 দাঁড়ায়, কোন নাম্বার 10 দাঁড়ায়, কোন নাম্বার 6 দাঁড়ায়, কোন নাম্বার 8 দাঁড়ায়। এই স্পেসিফিক ব্যাপারটা না, তোমার শেপটাও চলে আসছে, তার নিজের পজিশনিং জ্ঞান। সেই দলের তুমি কোচ এই মুহূর্তে, তো প্রথম ম্যাচের হাত থেকে প্রচুর খেলোয়াড় বেরিয়েছে। তোমার যে আজকে যে টিমটা গঠন করলো, সেই টিমের মধ্যে কি এমন আমার ধারণা আছে, যেমন সুইট পেয়েছে, আমরা ওখান থেকে পেয়েছে, আরও অনেক পশ্চিম দিকে পেয়েছে, এই ধরনের প্লেয়ার কি তোমার আছে? আপনার কথা আমি দ্বিমত হব। প্লেয়াররা কেউ তৈরি করতে পারে না যদি প্লেয়ারদের ইচ্ছা না থাকে। অচ্যুত স্যারের শ্রদ্ধা জানাই আমি, ওনাকে প্রণাম জানাই, উনি অনেক বড় কোচ ছিলেন। আমার যদি ইচ্ছা না থাকতো অভিদা আমাকে তৈরি করতে পারতো না। আমার ইচ্ছা ছিল বলে আমি নিজেকে তৈরি করেছি, আমাকে গাইড করেছে। প্লেয়ারদের ইচ্ছা যদি না থাকে, প্লেয়ারদের যদি ইচ্ছা না থাকে, সে কোনোদিন বড় প্লেয়ার হতে পারে না। নিজের ইচ্ছা দরকার। একটা বাচ্চা এখানে বসে আছে, ওকে যদি বলি পর যদি ইচ্ছা না থাকে পড়াতে পারবেন না। আমি ওকে গাইড করতে পারি, ইচ্ছাটা নিজের থেকে তৈরি হতে পারে। যারা বড় প্লেয়ার হয়েছে, যারা লেজেন্ড হয়েছে, তাদের ইচ্ছা ছিল। অচ্যুত স্যারের কাছে প্র্যাকটিস করেছে। আমরা যেরকম ছোটবেলায় প্র্যাকটিস করে গিয়েও সকালে প্র্যাকটিস করে বিকেলে নিজের মাঠে গিয়ে গ্রামে নামতাম, এটা ছিল। সো প্লেয়ারদের ইচ্ছাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমাকে স্যার করান, এক্সট্রা করান, এই যে কথাটা, তখন যারা আপনি যাদের কথা বললেন লেজেন্ডের কথা,
তারা তাদের ইচ্ছা ছিল। আমরা যখন এখানে আমাদের বলতো যে এই প্লেয়ার এইভাবে প্র্যাকটিস করতো, এই প্লেয়ার এইভাবে প্র্যাকটিস করতো, ইঞ্জুরি হয়ে গেলে গঙ্গায় যেত রান করতে, তখন এরকম ভাবে এত হাঁটু স্পেশালিস্ট বা অনেক প্লেয়ারের লিগামেন্ট ছেড়ে যাওয়ার পরেও গঙ্গায় গিয়ে রান করে ওই পাওয়ার গেইন করে তারা খেলেছে। আসলে এখন দেখা যাচ্ছে একটা কোচ আগে ছিল, দলে একটাই কোচ, কিন্তু এখন দেখা যাচ্ছে গোলকিপার কোচ না, অফকোর্স চেঞ্জ হয়েছে সবকিছু, চেঞ্জ হয়েছে, কিন্তু এইভাবে কিন্তু প্লেয়ার অফকোর্স ট্যালেন্ট আছে, কিন্তু ট্যালেন্ট আমি আগে আমাদের বাচ্চাদের সামনেই বলছি, তাদের নিজের ট্যালেন্টের সম্বন্ধে কিছু বিচার করতে পারছে না। তাদের ট্যালেন্ট আছে, কে বলছে ট্যালেন্ট নেই? প্রচুর ট্যালেন্ট আছে। আপনি চান্দের মতো প্লেয়ার দেখুন, এইবার আইএসএল এ সুনীলের পরে সেকেন্ড হাই স্কোরার ইন্ডিয়ানদের মধ্যে। ট্যালেন্ট নেই কেন? আমাদের সায়নের কমটা নিয়ে কথা বলছি। আমি আমার ছেলেকে বোঝাই, এই ভুলে যায়। বাবা মার কথা বা কোচের কথা নিজে থেকে আসতে হবে, নিজের দায়িত্বটা নিজে থেকে আসতে হবে, যে আমার মধ্যে কি আছে, আমি এক্সট্রা কি করতে পারি, আমার যেটা পজিটিভ জায়গাটা আছে সেটা পজিটিভটাকে আরো কিভাবে পজিটিভ বানাবো সেটাই করতে হবে। তাহলেই প্লেয়াররা ফ্ল্যাশ করবে, তাহলেই সেই জায়গায় সেই গোলে পৌঁছাতে হবে। গোল সেট করতে হবে, গোল সেট না করলে পৌঁছানো যায় না একটা জায়গায়। স্যার, আমাদের কাছে এই চ্যালেঞ্জটা কোনোদিন আসেনি। যখন আমরা খেলেছি, ছোট টিমে খেলেছি বা বড় টিমে খেলেছি, এই চ্যালেঞ্জটা আসেনি। এই যে ফিক্সিং ব্যাপারটা আমাদের কাছে কোনোদিন আমাদের অ্যাওয়ারনেস ছিল না, কেন কেউ তো আসেনি বা সাহস পাইনি কেউ। আমাদের আইএসএল যখন ফার্স্ট স্টার্ট হয় 2014-তে, তখন আমাদের একটা 1 ঘন্টা সেশন হতো প্রত্যেক আইএসএল। কনভেনার মানে ইন্সপেক্টররা আমাদের জানাতো প্রথম বা প্লেয়ারদের ট্র্যাপ কি করে হয়। প্রথম হচ্ছে হানি ট্র্যাপ। হানি ট্র্যাপটা কি জানো তো তোমরা? কেউ জানে এখানে হানি ট্র্যাপটা কি? হানি ট্র্যাপ, যাই হোক, হানি ট্র্যাপ যদি না হয় পয়সা দিয়ে না হয় অন্য কিছু, যারা ক্লেভার হয়, তারা যারা জানে আমাদের কেরিয়ারটা অনেক দূরে নিয়ে যেতে হবে, তাহলে ওইগুলো অ্যাভয়েড করে। সে তো সেফ হলোই হলো, পুরো টিমটা, এন্টায়ার কোচরা এবং এন্টায়ার যে স্পোর্টসটা সেটা সেফ হলো। যদি চেপে রাখলো, এতে কি হয়, এটা গ্রো হয়। তার মানে ভয় পেয়ে গেল, ভয়, ওরা কিছু করতে পারবে না তোমাকে। তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে করবে ওরা। যদি ভয় না পাও তাহলে সোজা যদি পুলিশকে ফোন করো, তাহলে তুমি সেফ হলে। আর পুরো এন্টায়ার স্পোর্টস আমি চেষ্টা করবো, আমি যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি আইএসএল এ, সেই এক্সপিরিয়েন্সটা তাদের মধ্যে শেয়ার করবো, কিভাবে প্রলোভনগুলো আসে। বলছি, একটা ভালো কিছু করার পরে একটা অশুভ শক্তি ক্লাবের চারপাশে ঘোরাঘুরি করবে, সেটাকে কিভাবে ট্যাকেল করবে? সেটা কিভাবে ট্যাকেল করবে? দেখো, আমি তো আমার প্লেয়ারদেরকে অ্যাওয়ারনেস দেবো। প্লেয়ারদের খুব বড় একটা জিনিস আছে জানো তো, ক্যারেক্টার। যদি তোমার ক্যারেক্টার তো তুমি যদি ঠিক রাখতে পারো, কোনো অশুভ শক্তি তোমার আশেপাশে ঘুরতে পারবে না। আমার এই ক্যারেক্টার, আমি কোন জায়গায় যাব, ডান দিক যাবো না বাঁ দিক যাবো না সোজা যাবো, যদি আমি সোজা চলতে পারি, কোনো ক্যারেক্টার বাঁ দিক ডান দিক কেউ কাজ করতে পারবে না। ধন্যবাদ মেহতাব দা। আমরা এবার মেহতাব হোসেন, শ্রী দীপঙ্কর রায়, লাইফস্টাইল লিভিং এর জার্সি ওপেনিং, সামনের দিকটা দেওয়ার জন্য অনুরোধ করবো। জার্সি তুলে দেওয়া হচ্ছে কিন্তু লাইফস্টাইল লিভিং এর জার্সি, লাইফস্টাইল লিভিং এর জার্সি কিন্তু তুলে দেওয়া হচ্ছে কিন্তু। একবার ব্যক্তি পেছন দিকটা ঘুরিয়ে দিতে জার্সি। ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করব। দিদিভাইরা